আজ আমরা আলোচনা করব বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থা, সমাজ, অর্থনীতি, ধর্মনীতি এসব। বাহমনি রাজ্য, আমি তো বললামই, অনেকজন শাসক বহুবার বাহমনি সাম্রাজ্যের সিংহাসনে বসেছেন। তাদের মধ্যে ফিরোজ শাহ, তিনি বিখ্যাত ছিলেন একজন শাসক হিসেবে। পরবর্তীতে মাহমুদ গাওয়ান বিখ্যাত শাসক ছিলেন। তো তাদের সময় কীরকমভাবে সাম্রাজ্যটাকে শাসন করা হতো, এটাই আমাদের আলোচ্য বিষয়। বাহমনি রাজ্যের শাসন অনেকটাই দিল্লি সুলতানি শাসন ব্যবস্থার মতো ছিল, মানে বিভিন্ন প্রদেশে ভাগ করে দেওয়া ছিল এবং ক্ষমতা বন্টন করে রাখা হতো, যাতে সুলতানের ওপরে বা শাসকের ওপর পুরো সাম্রাজ্যটার চাপটা না পড়ে। যদিও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সবসময় সুলতানই থাকতেন। প্রশাসনের সব দিকে সুলতানের নির্দেশই সবচেয়ে চূড়ান্ত ছিল। মন্ত্রীদেরকে নিয়ে একটা পরিষদ তিনি গঠন করতেন। তারা মন্ত্রীরা পরামর্শ দিতে পারতেন, কিন্তু সিদ্ধান্ত সব সময় সুলতানেরই হতো। অভিজাতরা ছিলেন ক্ষমতাবান, ধনী। আমির ওমরাহদেরও রাজনৈতিক ক্ষমতা, প্রভাব সুলতানদের থেকে কোনো অংশে কম ছিল না। পুরো সাম্রাজ্যটাকে 4টে প্রদেশ বা তরফে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটা প্রদেশে একজন করে প্রাদেশিক শাসনকর্তা বা তরফদার নিযুক্ত থাকতেন। রাজস্ব আদায় করা, সুলতানের প্রয়োজনে সেনা দিয়ে সাহায্য করা, অসামরিক কর্মচারীদেরকে নিয়োগ করা, এগুলো সবই ছিল তরফদারদের কাজ। মাহমুদ গাওয়ানের সময় তিনি আবার প্রশাসনিক ব্যবস্থাটাকে বেশ সংস্কার সাধন করেছিলেন, মানে যা যা খারাপ হয়ে গিয়েছিল সেগুলোকে তিনি ভালো করেছিলেন। যার মধ্যে একটা প্রধান কাজ করেছিলেন কি, ওই প্রদেশ বা তরফগুলোকে 4টে থেকে বাড়িয়ে তিনি করে দিয়েছিলেন 8টা, যার ফলে আরো সুবিধে হয়ে গিয়েছিল শাসন করার ক্ষেত্রে। ছোট ছোট অংশ মানুষ ভালোভাবে তরফদাররা শাসন করতে পারতেন। তরফদারদের ক্ষমতা কমিয়ে দেওয়া যেত, তাদেরকে বদলি করারও ক্ষমতা থাকতো সুলতানের হাতে। যদিও সবকিছুই সবার শেষে সুলতানকে জানাতেই হতো, সুলতানের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু তা সত্ত্বেও তরফদারদের হাতে বেশ ক্ষমতা থাকতো। জায়গিরদারও ছিল এই সময়। জায়গিরদার আগেও মোগল আমলে পড়ানোর সময় 11-এ তোমাদের পড়ানো হয়েছে যে জমি দেওয়া হতো কিছু মানুষকে, তারা সেই জমি দেখাশোনা করতেন, সৈন্য রাখতেন, প্রয়োজনে সম্রাটকে তারা সৈন্য দিয়ে সাহায্য করতেন। ওই সিস্টেমটা এখানেও ছিল, জায়গিরদারি ব্যবস্থা। সামরিক বাহিনীর বিশেষ গুরুত্ব ছিল, কারণ প্রচুর বাহমনি রাজারা যুদ্ধ করেছেন, বিজয়নগরের সঙ্গে বহুবার যুদ্ধ করেছেন, ফলে সামরিক বাহিনী ভীষণ স্ট্রং ছিল। সুলতান হতেন সামরিক বাহিনীর প্রধান। ফিরিস্তার মতে, ফিরিস্তা একজন ঐতিহাসিক পর্যটক, তার মতে শৌর্যে বাহমনি সুলতানরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, মানে সমর ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে অসম্ভব বীরত্ব দেখিয়েছিলেন তারা। আমির উল উমরা ছিলেন সৈন্যদের প্রধান। সুলতানের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ডস থাকতেন, যাদেরকে বলা হতো খাস ই খেল। এছাড়া পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, অশ্বারোহী বাহিনী, কামান বাহিনী, গোলন্দাজ বাহিনী, সমস্ত ধরনের সৈন্যবাহিনী কিন্তু বাহমনিদের মধ্যে ছিল। সেনাদেরকে নগদ টাকা, কিছুটা ইত্তাও দেওয়া হতো, মানে জমিও দেওয়া হতো অনেক সময়, আবার নগদ টাকাতে বেতনও দেওয়া হতো। দুর্গগুলোর দায়িত্বে থাকতেন কিল্লাদারগণ, যারা কিল্লা, মানে দুর্গকে কিল্লা বলা হয়, সেই কিল্লার প্রধান হতেন কিল্লাদার। বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থায় নিম্ন একক ছিল হচ্ছে গ্রাম, মানে সবার শেষে গ্রাম, গ্রামের পরবর্তীতে অন্যান্য ভাগগুলো। গ্রামের দেখাশোনা করতেন প্যাটেল বা কুলকার্নিরা। রাজনৈতিক কিংবা ধর্মীয় কারণবশত সুলতানরা যদি সংঘর্ষে জড়িয়ে পড়তেন, তা সত্ত্বেও সাধারণ কৃষকেরা নির্বিঘ্নে কাজ করতে পারতেন, কৃষকদের উপর এগুলোর কোনো এফেক্ট করতো না। বিচার ব্যবস্থা শরীয়তি আইন দ্বারা পরিচালিত হতো, মানে যেটা ইসলাম ধর্মের আইন, সেই আইন দ্বারাই দেখাশোনা হতো। মাহমুদ গাওয়ানের আমলে বিচার বিভাগের সংস্কারের নানান উদ্যোগ নেওয়া হয়েছিল। যারা উৎকোচ নিতেন, মানে ঘুষ নিতেন, সেই সমস্ত কর্মচারীদেরকেও প্রচন্ড পরিমাণে কঠিন শাস্তি দেওয়া হতো। একটা ছক রয়েছে, দেখবে কাকে কি বলা হতো, এই ছকটা তোমরা পড়বে। ওয়াকিল উস সুলতান মানে দিল্লি সুলতানিদের নায়েবের মতো। ওয়াজিরে কুল মানে প্রধানমন্ত্রী, ওয়াজির শব্দটাই প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমির ইজুমলা, যিনি হতেন অর্থ বিভাগ দেখাশোনা করতেন। ওয়াজির বলা হয় অর্থ বিভাগে যিনি প্রধান হন তাকে ওয়াজির। ওয়াজির আশরাফ বৈদেশিক রাজদরবারের বিভিন্ন কাজ দেখাশোনা করতেন। সদর ই জাহান, তিনি বিচার আর দাতব্য বিভাগগুলো দেখাশোনা করতেন, ধর্মীয় বিষয় দেখাশোনা করতেন। কোতোয়াল, তিনি পুলিশ বিভাগের প্রধান হতেন। তরফদার, যিনি প্রদেশ বা তরফের প্রধান হতেন। বাহমনি সাম্রাজ্য প্রায় 175 বছর টিকে ছিল। বিভিন্ন সুলতান এখানে শাসন করেছেন এবং 175 বছর টিকে ছিল এই সাম্রাজ্য। সামরিক অর্থনৈতিক জীবনও বিশেষ বৈশিষ্ট্য ছিল। 1470 নাগাদ এক রুশ পর্যটক বণিক আথানাসিয়াস
নিকেতিন, তিনি তৃতীয় মোহাম্মদ শাহের আমলে বিদরে এসেছিলেন। বিদর ছিল একটা প্রদেশ বাহামনিদের আন্ডারে। তার বর্ণনা অনুযায়ী জানা যায় বাহামনি রাজ্যের সমাজ জীবন কিরকম ছিল। জনবহুল সাম্রাজ্য ছিল, সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ ছিল। গ্রামের মানুষ জীর্ণ পোশাক পরতেন, মানে ছেঁড়া ফাটা জামা কাপড় পরতেন। অন্যদিকে সুলতান এবং অভিজাত ধনীরা যারা ভীষণ ভালোভাবে প্রচুর সম্পদ নিয়ে দিন যাপন করতেন, বিলাস ব্যসনে দিন কাটাতেন। এই আথানিয়াস নিকিতিন তিনি আরো বলেছেন, বাহমনি রাজ্যে সুলতান কোথাও যাত্রা করলে তখন তার সঙ্গে প্রায় 3 লাখ সৈন্য যেত। অভিজাতরাও পিছিয়ে থাকতেন না। তারা যখন চলতেন তখন তাদের সঙ্গেও 20টি সুসজ্জিত যুদ্ধের ঘোড়া থাকতো। পেছনে থাকতো 300 জন অশ্বারোহী বাহিনী, 500 জন পদাতিক বাহিনী। এর ছাড়াও সিংহাবাদক, মানে যারা ওই সিংহা বাজিয়ে বাজিয়ে ঘোষণা করতেন যে অভিজাতরা আসছে, তারা 10 জন মশাল ধারক, মানে যারা আলো দিতেন, পথ দেখাতেন। 10 জন সঙ্গীতজ্ঞ, যখন সুলতানরা বা অভিজাতরা রেস্ট নিতেন তখন তারা গান গেয়ে তাদের মনোরঞ্জন করতেন। মানে সমাজে ধনী আর দরিদ্রের একটা প্রকট পার্থক্য ছিল। অর্থনীতি বলছে যে ঘোড়া, বস্ত্র, সিল্ক মানে রেশম, গোলমরিচ এগুলো প্রচুর পরিমাণে ব্যবসার জন্য ব্যবহার হতো। বণিকরা ব্যবসার প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতেন। বৈদেশিক বাণিজ্যও চলতো, অভ্যন্তরীণ বাণিজ্যও চলতো। সূচি শিল্প বা বয়ন শিল্প মানে জামা কাপড় তৈরিটা ভীষণভাবে পপুলার ছিল বাহমনি রাজ্যে। তাঁতিদের বিভিন্ন সংগঠন বা গিল্ড সেই সময় ছিল। অস্ত্র শস্ত্র, ধাতু, অলংকার, গয়নাগাটি এগুলো তৈরি হতো সেই সময়। লোহা ব্যবহার করা হতো অস্ত্রের ক্ষেত্রে। গাড়িতে মানুষের কাঁধে পশুর পিঠে চাপিয়ে অন্তর্দেশীয় মানে নিজের দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করা যেত। পথঘাট যদিও খুব একটা নিরাপদ ছিল না, অনেক সময় রাহাজানি মানে ছোটখাটো ছিনতাইয়ের মতো ঘটনা বাহমনিদের সময় চলতো। বণিক বা ব্যবসায়ী কারিগরদের নিজস্ব সংঘ বা গিল্ড ছিল। কারিগরদের সংঘগুলো, ব্যবসায়ীদের সংঘগুলো অনেক বড় বড় এরিয়া জুড়ে তারা কাজকর্ম চালাতো। মোট কথা ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য, দেখাশোনা করার জন্য বেশ কিছু গিল্ড বা সংগঠনও বাহামনিদের ছিল। বিজয়নগরের মতো বাহামনিদের মধ্যে অর্থনৈতিক কার্যকলাপ কালিকটের সঙ্গে যুক্ত ছিল। বিজয়নগর এবং বাহামনি এরা সবাই বন্দরগুলোকে প্রত্যক্ষভাবে দেখাশোনা না করলেও বন্দরের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য কিন্তু চালাতো। গম, আদা, মসলিন, বিভিন্ন ধরনের কার্পাসের ব্যবহার, সুতোর ব্যবহার, কাপড়, বস্ত্রশিল্প, চাউল বন্দর দিয়ে তারা রপ্তানি করত, আমদানি করত। ব্যবসা বাণিজ্য ছাড়াও কৃষি বেশ ভালো গুরুত্বপূর্ণ ছিল। দেখো, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সব জায়গাতেই কৃষিকাজটা খুবই ভালো হতো। ফলে যারা গ্রামাঞ্চলে থাকতেন তাদের মধ্যে কৃষি প্রধান জীবিকা হয়ে গিয়েছিল। ফুল, শাকসবজি এইসবও চাষ হতো। বাণিজ্যিক ফসলের মধ্যে আখ, তুলোর চাষ হতো। এছাড়া চাল, গম এগুলোর তো চাষ হতোই, ধান গমের চাষ তো হতোই। জলসেচ ব্যবস্থাও ছিল। ভূমি রাজস্ব থেকেও বাহমনি রাজ্যের প্রধানরা প্রচুর পরিমাণে আয় করতেন। মাহমুদ গাওয়ান রাজস্ব বিভাগেরও সংস্কার করেছিলেন, নানা রকমভাবে দেখাশোনা করতেন। মাহমুদ গাওয়ানকে মোগল যুগের প্রখ্যাত সংস্কারক টোডরমালের পূর্বসূরি বা পথপ্রদর্শক বলা চলে। টোডরমাল আকবরের সময়কার রাজস্ব পরিদর্শক ছিলেন। বলা হয় টোডরমাল মাহমুদ গাওয়ানের পথ দেখানো অনুযায়ী এই ধরনের রাজস্ব বিচার ব্যবস্থাগুলো চালু করেছিলেন। ধর্মীয় জীবন বলেছে ধর্মের সহনশীলতা ছিল। হিন্দু ঐতিহ্য সংস্কৃতি বাহমনি রাজ্যের মধ্যেও প্রচলিত ছিল। কারণ প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি সেই বাহমন সাম্রাজ্য হাসান, তিনিও কিন্তু হিন্দু ছিলেন। বলা হয় যে তিনি পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। ফলে তার দরবারে হিন্দুদের ঐতিহ্য থাকবে। প্রথম দিকে হিন্দুদের উপর জিজিয়া কর চাপানো হয়নি, পরবর্তীতে চাপানো হয়েছিল। কিন্তু ফিরোজ শাহ, যিনি একজন ধর্মসহিষ্ণু সুলতান ছিলেন, তিনি আবার এই জিজিয়া করগুলোকে তুলেও দিয়েছিলেন। সুফি সাধকদের উপরও তাদের বেশ শ্রদ্ধা ছিল। সুফিরা যারা এই সময় এসেছিলেন বাহমনি সাম্রাজ্যে, বেশিরভাগই ছিলেন চিশতি, কাদিরিয়া, সত্তারি সম্প্রদায়ের। এই সময়টাতে চিশতি সম্প্রদায়ের সাধকেরা বেশ সম্মানের অধিকারী ছিলেন। সুলতান ফিরোজ শাহ প্রখ্যাত সুফি গিসু বা গৈসু দারাজের ভক্ত ছিলেন। গুলবর্গাতে যখন তিনি ছিলেন, গৈসু দারাজকে তার খানকা রক্ষণাবেক্ষণের জন্য সুলতান ফিরোজ শাহ বেশ কিছু সংখ্যক গ্রামও দান করে দিয়েছিলেন। মানে আগেকার দিনে যেমন সম্রাটরা, রাজারা ব্রাহ্মণদেরকে গ্রাম দান করতেন, সেরকম কিন্তু সেই ফিরোজ শাহের সময়ও সুফিদেরকে গ্রাম দান করা হয়েছিল তাদের সুবিধার জন্য, যাতে তারা ভালোভাবে থাকতে পারেন। বাহমনি সুলতানদের শাসনের সময় সাহিত্য শিল্পেরও ভীষণ উন্নতি হয়।
তারা ইরান, ইরাক, আরব দেশ থেকে বহু মানুষ বাহমনি সাম্রাজ্যে নিয়ে এসেছিলেন। কারিগর, বণিক যেমন নিয়ে এসেছিলেন, কবি সাহিত্যিকদেরকেও তারা আনতে পেরেছিলেন এবং তারা এসে এখানে বহু সাংস্কৃতিক একটা ভালো ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিলেন। সংস্কৃত চর্চাও সেই সময় হতো। সুলতান প্রথম মোহাম্মদ শাহ বেশ সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন। শেরওয়ানি বলে একজন ঐতিহাসিক লিখেছেন, মোহাম্মদ শাহ সুযোদ্ধা, সাম্রাজ্যের সংগঠক যেমন ছিলেন, খুব ভালো কবি সাহিত্যিকদেরকে তিনি সাহায্যও করতেন। দ্বিতীয় মোহাম্মদ শাহের আমলেও খুব শিক্ষা সংস্কৃতির উন্নতি হয়েছিল। ফিরোজ শাহের আমলে তো প্রচণ্ড পরিমাণে সংস্কৃতির উন্নতি হয়, কারণ তিনি নিজেই ভীষণ সংস্কৃতি মনস্ক ছিলেন, বিজ্ঞান মনস্ক ছিলেন, ধর্ম থেকে সহিষ্ণু ছিলেন। ফার্সি, আরবি, তুর্কি, কানাড়ি, তেলেগু, মারাঠি ভাষা তিনি জানতেন, বলতে পারতেন। সব দিকে তার প্রচণ্ড ধ্যান ছিল। ফলে এই সময় কাব্য, সাহিত্য, দর্শন প্রচুর উন্নতি লাভ করে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ফিরোজ শাহ খুব ভালোভাবে পাঠ করতেন এবং প্রতিটা ধর্মের যেগুলো ভালো দিক সেগুলোকে তিনি গ্রহণ করতেন। এই সময় দৌলতাবাদে একটা মান মন্দির তিনি তৈরি করে দিয়েছিলেন, মানে যেখান থেকে জ্যোতিষ চর্চা করা যেত, সেটাও তিনি তৈরি করে দিয়েছিলেন। মাহমুদ গাওয়ানের আমলেও প্রচণ্ড উন্নতি হয়েছিল, কারণ তিনিও শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। পৃষ্ঠপোষক মানে যারা শিক্ষা সংস্কৃতি লোকজনকে অর্থ সাহায্য করে, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। মাহমুদ গাওয়ান, ফিরোজ শাহ এরা প্রচুর পরিমাণে সাহায্য করতেন। ফিরিস্তার বিবরণ অনুযায়ী গাওয়ান রিয়াজুল ইনসা আর দিওয়ান ই আসর নামে দুটো গ্রন্থ রচনা করেছিলেন। রাজধানী যেটা বিদর ছিল সেখানে মাদ্রাসা তৈরি করে দেন। অনেকবার এই কথাটা বললাম যে তিনি মাদ্রাসা তৈরি করে দিয়েছিলেন, যেখানে প্রায় 1000-এরও ওপরে ছাত্ররা পড়াশোনা করত, শিক্ষকরা সেখানে পড়াতেন। বিদরে তাদের রাজধানীতে মাহমুদ গাওয়ানের নিজস্ব 3000 বইয়ের সংগ্রহ ছিল। ভীষণ ভালোভাবে তিনি শিক্ষাটাকে স্পন্সর করেছিলেন বা সাহায্য করেছিলেন। প্রচুর পরিমাণে শিল্প স্থাপত্যের দিকেও তাদের নজর ছিল। প্রচুর মসজিদ, প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। মোহাম্মদ শাহের আমলে 3টে সৌধ এখনো টিকে আছে, যেমন গুলবর্গা দুর্গের ভেতরে জামা মসজিদ, শাহবাজার মসজিদ, ওসমানাবাদের হজরত শামসুদ্দিনের সমাধি। জামা মসজিদে হিন্দু, পার্সি, তুর্কি শিল্পধারার সমন্বয় দেখা যায়। খোলা আকাশের নিচে এখানে নামাজ পড়ারও একটা রেওয়াজ ছিল। এখানেকার মসজিদগুলোতে ঢাকা ছাদের তলায় সমাবেশ করার মতো সুবিধাও ছিল, মানে ছাদগুলোও সব তারা ঢাকা দিয়ে দিয়েছিলেন। ফিরোজ শাহের আমলে ফিরোজ শাহ ভীমা ও বুহরা নদীর সঙ্গমস্থলে ফিরোজাবাদ শহর তৈরি করে দিয়েছিলেন, যার মধ্যে ছিল পাঁচিল ঘেরা দুর্গ, যে দুর্গের 4টে করে পথ থাকতো। দুর্গের ভেতরে দেওয়ানি খাস, কাঞ্চনী মহল মানে হারেম, যেখানে রানীদেরকে রাখা হতো, জেনানা মহল যেখানে মহিলারা থাকতেন, মুসাফির খানা যেখানে পর্যটক বা বণিকরা এসে থাকতে পারতেন, আর থাকতো মসজিদ। এখানকার নির্মাণ শৈলীতে তুগলকি স্থাপত্যের ভীষণ একটা ছাপ দেখা যায়। ফিরোজাবাদে যেখানে ভোজনালয় ছিল, মানে খাওয়া দাওয়ার জায়গা, সেখানে গম্বুজ আকার, গম্বুজ নিশ্চয়ই জানবে, তাজমহল বা অন্যান্য যে সৌধগুলো থাকে তার ওপরে একটা টুম্ব থাকে, ওটাকে গম্বুজ বলা হয়। এখানেও রয়েছে দেখো ছবিতে, এই অংশ, উপরের অংশটাকে গম্বুজ বলা হয়। এগুলো সেই সময় তৈরি করা হতো। পিরামিডের মতো করে এখানে ফিরোজাবাদ শহরটাকেও সেই সময় তৈরি করা হয়েছিল। এই যে পিরামিড তো আমরা সবাই চিনি, ত্রিভুজাকৃতি, ওইভাবেও এখানে শহর তৈরি করা হয় বা দুর্গ তৈরি করা হয়। সুলতান আহমেদ শাহ তার রাজত্বের 2য় বছরে গুলবর্গা থেকে বিদরের রাজধানী স্থানান্তরিত করেন। এখানে তিনি বিশাল দুর্গ তৈরি করেন। 3টি বিশাল প্রবেশ পথ ছিল, শারজা দরজা, নহবাদ দরজা, গম্বুজ দরজা। এছাড়া 16টা স্তম্ভের উপর তৈরি করা 16 খাম্বা মসজিদও সেই সময় এখানে কিন্তু ছিল। এই 16টা স্তম্ভের উপর তৈরি করা 16 খাম্বা মসজিদ। খাম্বা মানে স্তম্ভ। মসজিদের মধ্যে যে কোনো স্থান থেকে প্রার্থনারত প্রত্যেকে ইমামকে দেখতে পেতেন, মানে এমনই কারিগরি ছিল যে কোনো দরজা দিয়েই ইমামকে দেখা যেত। পাশাপাশি তখ্ত মহল বা মসনাদ গৃহ, মানে যেখানে সম্রাট বা সুলতান বসতেন, সেই অংশটাও ছিল। 1000 কুঠুরিও ছিল। গোলাম ইয়াজদানি বলেন, তখ্ত মহলের যে কারুকার্য করা হয়েছিল সেগুলো উদীয়মান সূর্য ও বাজ পাখির যে প্রতীক পাওয়া যায় সেই ধরনের পারসিক স্থাপত্য শৈলী দ্বারা প্রভাবিত ছিল। মানে অনেকটা পারস্য, অনেকটা হিন্দু ধর্মাবলম্বীদের যে সমস্ত প্রাসাদগুলো ছিল সেগুলোরও প্রভাব কিন্তু এই বাহমনি সাম্রাজ্যের স্থাপত্যগুলোর মধ্যে পাওয়া যায়। মানে শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য, শিল্প, ধর্ম সব দিক থেকে বহু বাহমনি সম্রাট কিন্তু বেশ কৃতিত্বের পরিচয় রেখেছেন। সেটা তুমি তাজউদ্দিন ফিরোজ শাহ বলো, দ্বিতীয় মোহাম্মদ শাহ বলো, মাহমুদ গাওয়ান বলো, এদের সবার সময় কিন্তু দেখা যায় সংস্কৃতি, শিল্প, শিক্ষা সব দিক থেকেই বাহমনি সাম্রাজ্য অনেকটা উন্নতি করেছিল।